আকাশ, তোর সাথে এই মেয়েটাকে আর ওকে কেন এই বাড়িতে নিয়ে এসেছিস? মা, আমি ওকে বিয়ে করেছি। ওর নাম নীলা, তোমার বৌমা। কি বলছিস কি? এই কালো কুৎসিত মেয়েটাকে তুই বিয়ে করেছিস? ছি ছি আকাশ, তুই এটা কি করলি? এ তো আমার সংসারটা ভেঙে তছনছ করে দেবে। ওর রূপের মতোই সবাইকে পুড়িয়ে কালো করে দেবে। মা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, তাই ওর সম্পর্কে খারাপ কথা বলা বন্ধ করো। আজ থেকে নীলা এ বাড়ির বউ আর তোমার বৌমা, এটাই সত্যি। চলো নীলা, ঘরে চলো। মা, দেখলে তো ভাইয়া কিভাবে তোমার মুখের উপরে কথা বলল? একটা কালো কুচকুচে মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আবার গরম দেখায়। আমার এই ছেলেটা আমার মান সম্মান সব শেষ করে দিল। আমি এখন সবার কাছে মুখ দেখাবো কি করে? এত ধনী বাড়ির বউ কিনা এই কালো কুৎসিত মেয়েটা। মা, এখন আর এসব ভেবে লাভ নেই। ভাইয়া যা করার তো করেই ফেলেছে। এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও, এসব নিয়ে চিন্তা করো না। কি ব্যাপার, ঘুম থেকে উঠতে এত দেরি করলে কেন? আমি ওঠার আগেই বাড়ির সমস্ত কাজ করে রাখবে। বাড়ির বউরা কি শাশুড়ির পরে ঘুম থেকে ওঠে নাকি? এগুলো কি তোমার মা শেখায়নি? মা, আমার ভুল হয়ে গেছে, কাল থেকে আর এমন হবে না। কথাটা যেন মনে থাকে। যাও, এবার শুধু শুধু দাঁড়িয়ে না থেকে উঠোনটা পরিষ্কার করে রান্না করে ফেলো। এ বাড়িতে থাকতে হলে ঘরের সমস্ত কাজ করতে হবে। এই কথা শুনে নীলা উঠান পরিষ্কার করতে লাগে। তারপর সে রান্নাঘরে গিয়ে রান্না করে। ছি, এটা কি রান্না করেছো? তরকারিতে তো একটুও ঝাল হয়নি। মায়ের বাড়ি থেকে কি কিছু শিখে আসোনি? যত সব বাজে রান্না। মা, তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? সামান্য একটু ঝাল কম হয়েছে, তাছাড়া তো সব ঠিক আছে। আর তাছাড়া ও তো জানে না যে আমরা আসলে কেমন ঝাল খাই। ভালো করে বলে দাও, পরের বার ঠিক হয়ে যাবে। শোন রাহুল, সবসময় মুখে মুখে এমন তর্ক করিস না। না জানিয়ে কালো বউকে ঘরে নিয়ে এসেছিস। কিছুই বলিনি, এখন আমার মতো করে সবকিছু সামলাতে দে। তা না হলে কিন্তু তোদেরকে রেখে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। না না মা, আপনি এমন কথা বলবেন না। আমাকে আপনি যেভাবে ইচ্ছা শাসন করুন, আমার কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেও আর কিছু বলবে না। ঠিক আছে, তোমার আর দরদ দেখাতে হবে না। এবার যাও, পিঙ্কিকে গিয়ে খাবার দিয়ে আসো। ঠিক আছে মা, আপনারা খাবার খাওয়া শেষ করুন, আমি এখনই দিয়ে আসছি। এভাবেই রহিমা বেগম সব সময় নীলাকে অপমান করত, এমনকি মাঝে মাঝে খাবারও দিত না। এত কিছু করার পরেও নীলা আকাশকে কখনো কিছু বলতো না। এমনভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এরপর মা, ভাইয়া অনেকগুলো টাকা বাড়িতে নিয়ে এসেছে, আর সেগুলো আলমারিতে রেখে দিতে দেখেছি। এই সুযোগ, তুমি কিছু একটা করো। আমি তো এমন একটা সুযোগের আশায় ছিলাম। এবার দেখব ওই কালো বউকে নিয়ে আকাশ কি করে সংসার করে। এভাবেই তারা মা মেয়ে কথা বলতে থাকে। এরপর পিঙ্কি সুযোগ বুঝে চুপি চুপি আকাশের আলমারি থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। 2 দিন পরে যখন আকাশ টাকাগুলো হিসাব করতে থাকে, তখন দেখে 10,000 টাকা নেই। তাই সে তার মায়ের কাছে যায়। মা, আমার 10,000 টাকা হারিয়ে গেছে। এ বাড়িতে কি কেউ এসেছিল? টাকা গেল কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কথা তো তুই বিশ্বাসই করবি না, তারপরেও বলতে হবে। শোন, নীলার মা বাবা তো অনেক গরিব, নুন আনতে পান্তা ফুরায়। আমার মনে হয় নীলা টাকাগুলো সরিয়েছে, আর কালকে যখন ওর বাবা এসেছিল তাকে দিয়েছে। মা, তুমি এটা কি বলছো? নীলা এটা কিছুতেই করতে পারে না। ও অনেক ভালো মেয়ে। বাবা রাহুল, মাকে তুই কি করে এতটা দূরে সরিয়ে দিলি? আমি কি চাইবো যে তোর সংসারটা ভেঙে যাক? তুই আমার একমাত্র ছেলে বাবা। আমি সব সময় চাই তোর ভালো হোক। আমি রান্নাঘরে যেতে গিয়ে দেখি নীলা আলমারি খুলেছে। তুই ওকে মন থেকে ভালোবেসে বিয়ে করেছিস, কিন্তু নীলা হয়তো শুধু টাকার জন্য তোকে বিয়ে করেছে। ওকে গিয়ে জিজ্ঞেস কর, দেখবি সব বলবে। আমাকে একটিবার বিশ্বাস কর বাবা। রহিমা বেগম নানা রকম ভাবে আকাশকে বোঝায়। শোনো, আমার মা আর যাই করুক, এত বড় মিথ্যা কথা বলবে না। আর তুমি ছাড়া তো এই টাকার বিষয়ে কেউ জানেও না। নিশ্চয়ই তুমি তোমার বাবাকে টাকা দিয়েছো। যাও, এখনই আমার টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসো, না হলে তোমার সাথে আমি আর সংসার করব না। এসব তুমি কি বলছো? আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই? আমরা গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমাকে এভাবে ভুল বুঝো না।
আকাশ নীলার কোনো কথা না শুনে নীলাকে তার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। মা জানো তো, এখন আমার খুব শান্তি লাগছে। ওই কালো কুৎসিত মহিলাকে আর দেখতে হবে না। হ্যাঁ, ঠিক বলেছিস। কত কষ্ট করে আকাশকে বুঝিয়ে বাড়ি ছাড়া করেছি। আমি এবার আকাশকে বলবো ওকে যেন ডিভোর্স দিয়ে দেয়, তাহলেই আমার শান্তি। হ্যাঁ মা, তোমার যা মনে হয় তুমি তাই করো। আর মা, আমি ওই 10,000 টাকা দিয়ে অনেক অনেক শপিং করব। আমার যে কি খুশি লাগছে। এভাবে তারা কথা বলছিল, আর আড়াল থেকে তাদের সব কথা আকাশ শুনে ফেলে। এরপর মা, তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমাকে বিশ্বাস করে আমি আমার ভালোবাসার মানুষকে ভুল বুঝলাম। কখনো ভাবিনি যে আমার মা আমাকে ভুল পথে নিয়ে যাবে। আমি নীলার কাছে গিয়ে ক্ষমা চাইবো, আর ওকে নিয়ে শহরে গিয়ে থাকবো। কখনো আর এ বাড়িতে আসবো না। তোমরা দুজনে সুখে থাকো। না না বাবা, তুই এভাবে যাস না। তোর ভালোর জন্যই আমি এটা করেছি। তুই আমার একমাত্র ছেলে। তোর পাশে ওই কালো মেয়েটাকে আমি মেনে নিতে পারিনি, কিন্তু এখন তুই নিয়ে আয়, আমি ওকে মেনে নেব। তবুও তুই চলে যাস না বাবা। না মা, একবার বিশ্বাস করে ঠকে গেছি, আর বিশ্বাস করতে চাই না। আমি আমার নীলাকে নিয়ে সুখে সংসার করতে চাই। তোমাদের কাছে আর আমি ওকে নিয়ে আসবো না। এই বলে আকাশ নীলার কাছে গিয়ে ক্ষমা চায়, আর নীলা আকাশকে ক্ষমা করে দেয়। এরপর তারা দুজনে শহরে গিয়ে সুখে সংসার করতে থাকে। বাবা মা মারা যাওয়ার পর ছোট ভাই রাফি আর বড় বোন সালমা একে অপরের সব কিছু হয়ে ওঠে। সালমা তার ভাইকে মানুষ করার শপথ নেয়। তুই চিন্তা করিস না ভাই, আমি তোকে পড়াশোনা করিয়ে মানুষ করব। আমার জীবনে বিয়ে বলে কিছু থাকবে না। তোকে সফল হতে দেখাই আমার জীবনের সবচাইতে বড় পুরস্কার হবে। তুই বিয়ে করবি না কেন? সবাই তো বিয়ে করে আপু। কারো না কারোর জন্য মানুষ সবই করে। আমি তোকে এতটা ভালোবাসি যে তোর জন্য সব ছাড়তে পারি। তুই তো আমার ভাই না, তুই আমার সন্তানের মতো। তুই আমার মা, তুই আমার পৃথিবী। আমি তোর মুখে হাসি দেখতে চাই সব সময়। তাহলে কথা দে, বড় হয়ে আমাকে ভুলবি না। আমি তোকে নিয়েই গর্ব করতে চাই রে ভাই। আমি কখনো তোকে ভুলবো না আপু। আমি তোকে নিয়ে বড় বাড়িতে থাকবো। তোকে কোনো কষ্টই ছুতে পারবে না। এভাবেই তারা দুই ভাই বোন কথা বলতে থাকে। সালমা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে একাই কাজ করতে লাগলো। অন্যের বাসায় কাজ, কাপড় সেলাই সহ আরও অনেক কিছু, শুধু ভাইটাকে লেখাপড়া করাতে। এমন করেই বেশ কয়েক বছর কেটে যায়। একদিন আপা, আর একটা ব্লাউজের কাজ নেবেন? কাজগুলো আপনি অনেক ভালো করেন, তাই দিতে চাচ্ছি। নেব ভাই, আমার ভাইটার কলেজের বেতন দিতে হবে এই সপ্তাহের মধ্যেই, তাই বেশি কাজ দিলে আমি আরও কৃতজ্ঞ হব। আরে, তুমি সালমা না? তুমি এখনো বিয়ে করনি? তোমার তো বিয়ের বয়স পেরিয়ে গেল। ভালোই তো বয়স হয়েছে তোমার। হোক না, সমস্যা নেই। বিয়ের জন্য নয়, ভাইটার ভবিষ্যতের জন্য আমি বেঁচে আছি। ও চাকরি না করা পর্যন্ত আমার কোনো চাওয়া নেই। আজকাল এরকম ত্যাগ স্বীকার কেউ করে না। তুমিই সত্যিকারের বোন। বোন হওয়া শুধু রক্তের সম্পর্ক নয়, ত্যাগের প্রমাণ হয়। রোজ ভোরে কাজে বেরিয়ে পড়ো, ক্লান্ত হও না? এত কাজ তুমি কি করে করো? ভাইটা হাসলে সব ক্লান্তি মুছে যায়। তার হাসিই আমার বেঁচে থাকার শক্তি। আচ্ছা আপা, আমি এখন আসি। আমার বাড়িতে ফিরতে হবে, অনেক কাজ আছে। এরপর সালমা কাপড় নিয়ে চলে যায়। বেশ কিছুদিনের মধ্যেই রাফি নিজের পরিশ্রম আর তার বোনের ভালোবাসায় চাকরি পায় শহরের নামী অফিসে। আপু, আমি চাকরি পেয়ে গেছি বিশাল বড় কোম্পানিতে। তোকে নিয়ে এখন আমি একেবারে শহরের সবচেয়ে বড় ফ্ল্যাটে থাকবো। কোনো কষ্ট থাকবে না আর। উপরওয়ালার কাছে প্রার্থনা করি তুই এমন থাকিস সারা জীবন। তোকে নিয়ে আমি গর্বিত। তুই এখন থেকে কিচ্ছু করবি না, শুধু বিশ্রাম নিবি। আমি সব দেখব। ভাই, শুধু একটা কথা মনে রাখিস, তোকে বড় করতে গিয়ে আমি কিছুই পাইনি, কিন্তু তোকে পেয়ে আমি সব পেয়েছি। আজ আমি অনেক খুশি। মনে হচ্ছে আমার জীবনটা এখন পরিপূর্ণ। আপু, তুই আমার সব। আমি কোনোদিন তোকে কষ্ট পেতে দেব না। আমার জীবন দিয়ে হলেও তোকে খুশি রাখার চেষ্টা করব।
এরপর রাফি সালমাকে নিয়ে শহরে চলে যায়। সেখানে গিয়ে দুই ভাই বোন বেশ ভালোভাবেই দিন কাটাতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই রাফি শহরের একটা মেয়ে রিমিকে বিয়ে করে আনে। প্রথম দিকে সবকিছু ঠিক ছিল। এরপর একদিন আপনি আমাদের রুমে সবসময় হঠাৎ করে চলে আসেন কেন? একটু শান্তি মতো নিঃশ্বাস নিতে পারি না। আমি তো রান্না করছিলাম, ভাবলাম তোমরা ফিরলে গরম খাবার খাবে, তাই বলতে আসলাম। আমি চাই না আপনি এখানে থাকেন। এটা এখন আমার বাড়ি, আমি যেমন চাইবো ঠিক তেমন চলবে। তুমি কি বলছো ঠিক বুঝতে পারছি না। আমি তো তোমাদের সুবিধার জন্যই এ বাড়িতে থেকে সারাদিন কাজ করি, তোমাদের খোঁজ খবর রাখি। আপনি তো চাকরি বাকরি কিছু করেন না, সারাদিন ঘরে বসে থাকেন আর শুধু এদিক ওদিক ঘুরে বেড়ান। আমার সুবিধা কেড়ে নিচ্ছেন আপনি। কখনো একা শান্তি করে থাকতে পারি না। আমি তো ভেবেছিলাম আমি যদি রাফির মায়ের মতো হয়ে থাকি তাহলে তোমারও মায়ের মতো হয়ে থাকবো, কিন্তু এখন দেখছি আমি এখানে একজন অতিথি মাত্র। এই সংসারের আমি কেউ নই। হ্যাঁ, আপনি আমাদের সংসারের কেউ নন। আপনি শুধু আমাদের দুজনের জীবনে হস্তক্ষেপ করছেন। আমি চাই না আপনি আমাদের ফ্ল্যাটে থাকেন। এভাবেই শুরু হলো অবহেলা, অপমান। যে বোন জীবনের সব দিয়েছিল ভাইয়ের জন্য, সেই এখন বঞ্চিত হয়ে গেল। রিমি তো আমাকে একদম পছন্দ করছে না। আমি এখন কি করব? যদি সত্যি এখান থেকে চলে যাই তাহলে কি ওরা দুজনে ভালো থাকবে, নাকি আমি চলে গেলে আমার ভাইটার আরও কষ্ট হবে? ও তো আমার রান্না করা খাবার ছাড়া খেতেই পারে না। না না, আমি কোথাও যাব না। যতই অপমানিত হই, আমার ভাইয়ের জন্য আমি সব সয়ে নেব। আচ্ছা আপু, আপনি তো জানেন অফিস থেকে আসলে আমার খুব ক্লান্ত লাগে, তাই একটু জুসটা তো এনে দিতে পারেন যেন একটু শান্তি পাই। নাকি এইটুকুও করতে পারবেন না? আমি তো সেটা বলিনি রিমি, আসলে আমার মনে ছিল না। আমি এখনই তোমাকে জুস এনে দিচ্ছি, তুমি একটু বসো। না, এখন আর লাগবে না। কাল থেকে নিয়মিত অফিস থেকে আসার পরে জুস দেবেন। আর যেন কোনো দিন ভুল না হয়। সারাদিন তো আর কোনো কাজ করেন না, শুধু বাড়িতে বসে থাকেন। এতটুকু করলে নিজেও একটু শান্তি পাবেন। সালমা চুপ করে রইল। সে কোনো প্রতিবাদ করল না। রিমির সব অপমান সে মেনে নিল। এভাবেই আরও কিছুদিন কেটে যায়। তোমাকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমার কথাগুলো শোনার কি তোমার সময় আছে? হ্যাঁ রিমি, বলো। তোমার কথা শোনার জন্য আমার সবসময়ই সময় থাকে। শোনো, তোমার আপুকে এখনই কিছু বলো। আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে বিয়ে করেছি, দুজনে ঘরে বাড়িতে যে একটু একান্ত সময় কাটাবো তার কোনো উপায় নেই। সব কিছুতেই তোমার আপু থাকে। মাঝে মাঝে মনে হয় তোমার ওপর আমার কোনো অধিকারই নেই। এই যদি চলতে থাকে আমি বাপের বাড়ি চলে যাব। রিমি, তুমি এমন করো না। তুমি তো জানো আপু আমার জীবনে কি। ওকে আমি আমার বাড়ি থেকে কি করে চলে যেতে বলবো? আমি তো আপুকে এই শহরের ফ্ল্যাটে নিয়ে এসেছিলাম। আর তাছাড়া আপু তো তোমাকে সাহায্য করে, বাড়ির সমস্ত কাজ করে দেয়। তোমার তো কোনো কিছুই করতে হয় না। না, আমার কোনো কাজে সাহায্য লাগবে না। আমি টাকা দিয়ে একটা কাজের লোক রেখে দেব। তোমার আপু শুধু তোমার ওপর অধিকার ফলায়, এসব আমার ভালো লাগে না। তাই আমি চাই সে এখান থেকে চলে যাক। ঠিক আছে, তোমার যেটা পছন্দ না সেটা আপু করবে না। এবার কোনো সমস্যা নেই তো? তোমার আপুই আমার সমস্যা, তাকেই আমি সহ্য করতে পারছি না। তোমাকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। তুমি কাকে চাও, তোমার আপুকে নাকি আমাকে? বলো। রাফি বুঝতে পারে না সে কি করবে, চোখ নামিয়ে বসে থাকে। অন্যদিকে সালমা দরজার আড়াল থেকে সব কথা শুনে কাঁপতে থাকে। আপু, আমি তোকে কিছু কথা বলতে চাই। কি বলবি তুই ভাই? আচ্ছা সত্যি করে বল তো, তুই কি সত্যি চাস আমি চলে যাই এখান থেকে? না আপু, তুই ভুল বুঝিস না। রিমি কিছুটা রেগে আছে। আসলে ও ভেবেছিল তুই কিছুদিনের জন্য এখানে থাকবি, তারপর চলে যাবি। ও তো একা বড় হয়েছে, তাই সবসময় একাই থাকতে চায়। তাই আমি বলছি কি, তুই সাময়িকভাবে গ্রামে চলে যা, পরে তোকে আমি নিয়ে আসবো। এই কথাটা শোনার জন্য তো আমি আমার জীবনটা কাটাইনি ভাই। তুই একদিন বলেছিলি, আপু আমি তোকে কোনো দিন কষ্ট দেব না। আজ তুই আমাকে চলে যেতে বলছিস? আমি তোকে একেবারের জন্য চলে যেতে বলছি না, কেবল কিছুদিনের জন্য একটু দূরে থাকতে বলছি। থাক, আমি চলে যাচ্ছি। কারোর সংসারে নিজের অস্তিত্ব জোর করে রাখতে চাই না। তোরা দুজনে অনেক ভালো থাকিস, আর আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না। আমার কষ্ট সহ্য করতে করতে
মনটা পাথর হয়ে গেছে। এরপর সালমা এক কাপড়ে তার নিজের গ্রামে চলে গেল। সালমা এখন একা, ছোট্ট একটা ঘরে সে একাই বসবাস করে। পুরনো সেলাই মেশিন নিয়ে চলে কাপড় সেলাইয়ের কাজ, কেউ আর তার খবর নেয় না। এমনই একদিন আপা, আপনি একা এত শান্ত থাকেন কিভাবে? কেমন কাটছে আপনার দিনগুলো? একটু একা লাগে, কিন্তু ওপরওয়ালা তো আছেন। কারোর জন্য ভালো করলে তার প্রতিদান মানুষের কাছ থেকে না পেলেও ওপরওয়ালার কাছ থেকে নিশ্চয়ই পাওয়া যায়। আন্টি, আমাকে একটা গল্প শোনাও না। তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে, অনেক দিন শুনি না। ঠিক আছে, ছোট করে একটা গল্প বলছি। আজ আর আমার কোনো গল্প মনে পড়ছে না, তারপরেও তোর জন্য বলছি। এক ছিল ভাই বোন। ভাইটাকে মা হয়ে মানুষ করেছিল বোনটা, কিন্তু পরে ভাইটা ভুলে গিয়েছিল তাকে। বোনটার আর কোনো খোঁজ খবর নেয় না ভাই। এভাবেই সালমা মনের কষ্ট প্রকাশ করে। সে হাজার কষ্ট পেলেও সবসময় রাফির জন্য দোয়া করত, যেন সে সুখে থাকে। এভাবেই বেশ কিছু মাস কেটে যায়। একদিন আমি এটা কি করলাম? যে মানুষটা আমাকে মায়ের মতো করে মানুষ করলো, আজ তাকে আমি বাড়ি থেকে বের করে দিলাম। আমি আপুর খোঁজ খবর নেই না কতদিন। আপু কি করছে, কেমন আছে তা কে জানে। রিমির কথায় এভাবে আপুকে বাড়ি থেকে বের করে দেওয়া আমার উচিত হয়নি। এসব কথা ভেবে রাফি অনেক অনুতপ্ত হয়। এমন সময় সেখানে রিমি আসে। কি গো, কি হয়েছে তোমার? এভাবে মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছো? কোনো কি সমস্যা হয়েছে? তোমার সাথে আমার আর কোনো কথা বলতে মন চাইছে না। তুমি কি করে এমন কাজ করতে পারলে রিমি? আমার আপুকে আমার কাছ থেকে এভাবে দূরে সরিয়ে দিলে। আমি আপুকে বলেছিলাম বড় হয়ে চাকরি করে আপুর সব কষ্ট মুছে দেব, কিন্তু সেটা করতে পারলাম না। আজ আমি তোমার মতো স্বার্থপর মেয়ের কথায় আমার আপুকে বাড়ি থেকে বের করে দিলাম। দেখো, যা হওয়ার তা হয়ে গেছে। এসব নিয়ে আর মন খারাপ করো না। আর তাছাড়া আমি তোমাকে নিয়ে সুখে থাকতে চাই। এটা কি আমার ভুল? তোমার আপুকে মাসে মাসে টাকা পাঠিয়ে দিও, সে গ্রামে থেকে জীবন কাটাবে। তার টাকা পয়সার তো কোনো সমস্যা হবে না। আমার আপু ভিখারি না যে তোমার কাছ থেকে টাকা ভিক্ষা নেবে। তার অনেক আত্মসম্মান আছে, যাকে বাড়ি থেকে বের করে দিতে দুবার ভাবিনি কি করে সে আমাদের কাছ থেকে টাকা নেবে। না নিলে আমি কি করব? সেটা তো তার বিষয়। আমি তো আর তাকে টাকা দিতে না করিনি তোমাকে। চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। আজই আমি আমার আপুকে আমার বাড়িতে আবারও ফিরিয়ে আনবো। তোমার মতো মেয়ের জন্য আমি আমার মায়ের মতো বোনকে বঞ্চিত করতে পারবো না। আমার আপু এখন থেকে আমার বাড়িতে থাকবে। এতে যদি তুমি আমার সাথে সংসার করতে না চাও, চলে যাও এই বাড়ি থেকে। তোমার মতো মেয়ে আমার বউ হয়ে থাক, এটা আমি চাই না। তুমি আমার জীবন থেকে চলে গেলেই আমি খুশি হব। না না রাফি, তুমি এমন কথা বলো না। আমি হয়তো তোমার আব্বুকে মেনে নিতে পারিনি, কিন্তু তোমাকে যে আমি অনেক ভালোবাসি। আমি যে তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি এখন থেকে আপুকে মেনে নেব, তাকে সম্মান করব। কিন্তু তুমি আমাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিও না। তোমাকে আমি একটুও বিশ্বাস করি না। তুমি পরে যে আমার আপুর সাথে আবারও খারাপ আচরণ করবে না, তার কি মানে আছে? আমি আপুকে বারবার কষ্ট দিতে পারবো না। তার চেয়ে তুমি এ বাড়ি থেকে চলে যাও, এটাই ভালো হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো আপুর সাথে খারাপ আচরণ করব না। আমাকে একবার বিশ্বাস করো, আমি আপুর কাছে গিয়ে তার পা ধরে ক্ষমা চাইবো। এ বাড়িতে ফিরিয়ে আনবো তাকে। সারা জীবন তার দাসী হয়ে থাকবো। তবু আমাকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, কিন্তু আপু তোমাকে ক্ষমা করবে কি না আমি জানি না, কারণ তুমি তো আমার আপুকে দাসী বানিয়ে রেখেছিলে। যাই হোক, আমি আর এক মুহূর্ত দেরি করতে চাই না। এখনই বের হব আমরা। এরপর তারা দুজনে সালমার কাছে যায়। আপু, আমি এসেছি। আমাকে তুই ক্ষমা করে দে আপু। আমি তোকে আবার আমার বাড়িতে ফিরিয়ে নিতে এসেছি। তোকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ হয়ে গেছে। তোকে এভাবে বের করে দিয়ে আমিও যে শান্তিতে নেই রে আপু। আমাকে আপনি মাফ করে দিন। আমি সব শিক্ষা পেলেও বড়দের কিভাবে সম্মান করতে হয়, ভালোবাসার মূল্য দিতে হয়, সেগুলো জানা ছিল না। ছোটবেলা থেকেই মা বাবা দুজনে চাকরি করে, আমাকে টাকা পয়সা সোনা দানা সব দিয়েছে, কিন্তু সময় দেয়নি। তাই আমি একা থাকতেই ভালোবেসে ফেলেছিলাম। পরিবার নিয়ে থাকার যে আনন্দ, সেটা বুঝতে পারিনি আপু। আপনি আমাকে ক্ষমা না করলে যে আমি নিজের কাছে অনেক বড় অপরাধী হয়ে থাকব। তোমরা ছোট, ভুল করতেই পারো, কিন্তু ক্ষমা সেই পায়
যে সত্যিই অনুতপ্ত হয়। আর ভালোবাসা তা কখনো হারায় না, শুধু চুপ করে থাকে, ঠিক সময় মতো আবার ফিরে আসে। তোমরা আজ অনুতপ্ত, তাই আমি তোমাদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে রাফি আর রিমি দুজনেই অনেক খুশি হয়। এরপর সালমাকে রাফি আবার তার বাড়িতে ফিরিয়ে আনে, আর তারা তিনজন সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, একটা বোন যদি মা হতে পারে, ভাই কেন হতে পারে না ছায়া? ভালোবাসা বুঝতে শিখি, মূল্য দিতে শিখি। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি এরকম গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।